ঢাকা টেস্ট চলছে এবং আজকে পঞ্চম দিন খেলা। এই অবস্থায় যে হয়তো বাংলাদেশ জিততেও পারে, ড্রও হতে পারে, হারতেও পারে, সব কিছুর সম্ভাবনাই আছে পঞ্চম দিনে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহাপিয়াল। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও কিন্তু যোগ দিতে পারেন আমাদের অনুষ্ঠানে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা চলে যেতে পারি আলোচনায়। পিয়ালদা, যদি একটু বলেন যে যদি আমরা টার্গেটটা যদি দেখি 268 রান, 76 ওভার, খালি চোখে বা কাগজে কলমে খুব একটা বড় টার্গেট না, মাত্র 3.52 বা 3.5 রান রেট লাগে। কিন্তু আসলে এই উইকেটে পঞ্চম দিনে মিরপুরে এটা আসলে কতটা কঠিন পাকিস্তানের জন্য? আমরা একদম দারুণ পারফেক্ট একটা পজিশনে আছি। আমি যদি বলি, গতকাল কিন্তু আমাদের কোচ আশরাফুল কিন্তু বলেছিলেন, এমনই একটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যে 260 যদি আমরা নিতে পারি টার্গেট এবং 75 মতন ওভার যদি আমাদের থাকে, তাহলে আমরা জেতার জন্য খেলতে পারবো। আমার মনে হয় যে বাংলাদেশ আজকে যেটি করেছে, মানে একটি সাহসিকতার পরিচয় দিয়েছে এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগে আমরা যেটা দেখতাম যে ড্র করার জন্য আগে খেলতো, কিংবা মানে যেটা থাকে আর কি, ঢাল এবং তরোয়াল। আগে কিন্তু আমরা ঢালটা ইউজ করতাম, যে আগে নিরাপদ থাকি, তারপরে আমরা পরে তরোয়ালটা চালাবো। কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম যে আমাদের ক্যাপ্টেন কিন্তু যেটা চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন, যে ডিক্লেয়ার করে, এবং আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি 268, এবং এই চ্যালেঞ্জে তোমরা করে নাও। আমরা সাহস দেখিয়েছি। এখন গতকাল আমাদের কিন্তু পাকিস্তান থেকে যিনি এসেছিলেন প্রেসের সামনে, সালমান আগা, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ এই সাহসটা দেখাবে না, তার ধারণা ছিল। এবং আমরা কিন্তু সেই সাহসটা দেখিয়েছি। এখন পাকিস্তান সাহস দেখাক, এই রান চেস করে দেখাক। সালমান যেটা বলছিলেন যে বাংলাদেশ সেই সাহসটা দেখাবে না, কিংবা তিনি মনে করছিলেন যে বাংলাদেশ হয়তো বা সেই ডিফেন্সিভে যাবে, মানে তিনি কি প্রত্যাশা করেছিলেন? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ একটা লম্বা সময় ধরে খেলবে, তাদেরকে সহজে ডিক্লেয়ার দেবে না, এমন কোনো কিছু? হ্যাঁ, তারা কিন্তু ভেবেছিল যে বাংলাদেশ আগে সেফ সাইড খেলবে এবং চ্যালেঞ্জটা তারা দেবে না, জয়ের মানে ম্যাচের রেজাল্ট তারা ভাবছিল যে বাংলাদেশ সেফ সাইড খেলে করবে, এবং তাদের বিশ্বাস ছিল যে তারা এই ফার্স্ট 1 ঘন্টাতে কিন্তু আজকের যে তারা বাংলাদেশকে ভীষণভাবে চাপে রাখবে। এবং এইখান থেকে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, মানে আক্রমণাত্মক খেলেছে। আপনি যদি দেখেন, আজকে আমরা 20 ওভার খেলেছি। আজকে প্রথম আমরা 20 ওভারে 88 রান করেছি। হয়তো আপনার রানের তুলনায় ওরকম বেশি না, কিন্তু আমাদের যে ব্যাটসম্যান যারা ছিলেন তারা কিন্তু আসলে চার্জ করে আউট হয়ে গেছেন। আমরা যে এই জায়গাটায় আমাদের মানসিকতার একটা পরিবর্তন এসেছে। এবং একটা স্ট্যাট আপনাকে দিয়ে রাখতে পারি, যে এই মাঠে মিরপুর স্টেডিয়ামে টেস্টে চতুর্থ ইনিংসে কিন্তু কোনো দল 209 রানের বেশি চেস করে জিততে পারেনি। একমাত্র জিতেছিল ইংল্যান্ড 2010-এ সেটা। এবং সেই কারণে আমরা আশাবাদী হতে পারি যে এই টেস্টটা অন্তত আমরা হারছি না, জিতবো হয়তো। কিন্তু যেটা আপনি বলছিলেন যে একটু আক্রমণাত্মক খেলেছে, আপনি আমাকে একটা পরিসংখ্যানও জানালেন যে 20 ওভারে 88 রান করেছে। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে রানগুলো এসেছে স্ট্রাইক রোটেট করেছে, নাজমুল হোসেন শান্ত ছিল, টিকে আছেন, তিনি স্ট্রাইক রোটেট করেছেন। মিরাজ তাসকিন শেষের দিকে কিছু রান যোগ করেছে, কিছু চার্জ করেছে। কিন্তু লিটন দাসকে আমরা যদি দেখি, মাত্র 39 স্ট্রাইক রেট, বা মুশফিকে যদি দেখি 59-এর মতো স্ট্রাইক রেট। সুযোগ ছিল তাদেরও, যেহেতু তারা সেট ব্যাটসম্যান, তারা আরও একটু রানের গতিটা বাড়ানোর, সেই জিনিসটা তারা করতে পারেনি। এটা একটু বাংলাদেশের জন্য একটু মনে হচ্ছে কিনা যে 20-30 রান কম হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই আমি রান কম বলবো না। আমার মনে হয় যে যেটা হয়েছে, যে তারা আরেকটু চার্জ করলে, কারণ আমরা জানি যে লিটন দাস তিনি কিন্তু স্ট্রোক খেলতে পছন্দ করেন। তার কাছে কিন্তু দল সেটাও আশা করেছিল যে তিনি দ্রুত কিছু রান তুলে দেবেন বাউন্ডারি হেঁকিয়ে। এবং মুশফিকের কথাও যদি আমরা বলি, যে এটা কিন্তু মুশফিকের প্লে না, তিনি যেমন টেস্ট খেলতে অভ্যস্ত, যেই শটটি আজকে খেলেছেন সেটা তার সঙ্গে এই মুহূর্তে যায় না, কিন্তু সেই ঝুঁকিটা তিনি নিয়েছেন। এবং লিটনও তাই, তিনি কিন্তু শর্ট বলটি পুল করেছেন। এবং দেখা যায় তিনি ওয়ানডে এবং টি-20-তে এই শটগুলো বেশি খেলেন, কিন্তু টেস্টে এটা খেলেছেন। হয়তো টিম প্ল্যান এমনই ছিল, তাদেরকে মানে ফ্রি খেলতে বলেছিল এবং দ্রুত রান তোলার একটা ব্যাপার ছিল, কিন্তু তারা সেটা ফেল করেছে। কিন্তু আমি যেটা মনে করি, শান্ত কিন্তু একদিক থেকে আগলে রেখে কিন্তু শান্ত তার ক্যাপ্টেনের মতন সেই চ্যালেঞ্জটা নিয়েছেন এবং তিনি ইনিংসটা বিল্ড আপ করেছেন। অবশ্যই একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনি আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন শান্ত যে সিদ্ধান্তটা নিল, এটা হলো লাঞ্চের পরে ডিক্লেয়ার করলে ভালো হতো না? আচ্ছা, শান্ত তিনি অধিনায়ক যা কথা বলছেন যে তিনি আরেকটু পরে ডিক্লেয়ার করলে ভালো হতো কিনা।
আসলে কি আরেকটু পরে ডিক্লেয়ার করলে ভালো হতো, নাকি সেটা আসলে অনেকটা ড্রয়ের দিকে চলে যেতে পারতো, কারণ ওয়েদারেরও একটা ব্যাপার আছে? না সেটা আপনি ওয়েদার কথা বললেন যে এই ম্যাচে এই টেস্টে কিন্তু আমাদের শুধু অপোনেন্ট পাকিস্তান না, মিরপুরের আকাশও কিন্তু আসলে খুব হচ্ছে, সুতরাং ওইটাও মাথায় রাখতে হয়েছে যে আমরা কত ওভার বোলিং করলে পরে পাকিস্তানকে অল আউট করতে পারবো। আমরা সেটা হয়তো বা ক্যালকুলেট করে তারা ঠিক করেছে যে 70 to 75 ওভার যদি আমরা পেয়ে থাকি তাহলে হয়তো পাকিস্তানকে আমরা অল আউট করতে পারি। সেই চ্যালেঞ্জটি থেকে আমার মনে হয় যে এই রানটি তারা বেছে নিয়েছেন এই ওভারে, এবং তাদের হয়তো টার্গেট ছিল যে লাঞ্চের আগে যদি কয়েক ওভার আমরা পাই এবং একটি কোনো উইকেট যদি পাই, এবং সেটাতে কিন্তু সফল হয়েছে, আমরা একটু উইকেট পেয়েছি। সো আমার মনে হয় যে বাংলাদেশের প্ল্যান ছিল এমন যে আমরা 70 to 75 ওভার তাদেরকে আমরা আসলে ব্যাটিং করার সুযোগ দিব, তাহলে হয়তো আমাদের বোলাররা এই 20 উইকেট তুলে নিতে পারবে। যেটা আসলে দর্শক যে প্রশ্নটা করেছেন যে একটু পরে ডিক্লেয়ার করলে ভালো হতো, আরও কিছু রান যোগ করলে হয়তো বা ভালো হতো। আমি যেটা আসলে শুরুতেই বলছিলাম যে খালি চোখে যদি মনে হয় বা কাগজে কলমে যদি মনে হয় যে 3.52 রান রেট কোনো ব্যাপারই না, রিকোয়ার্ড রান রেট, বা 76 ওভারে বা 268 রানও কোনো খুব একটা কঠিন কিছু না। কিন্তু যেহেতু শান্ত, মুশফিক, লিটন তারা এই উইকেটে খেলেছে, তারা উইকেট সম্পর্কে খুব ভালো করে জানে যে কী ধরনের বল আনইভেন বাউন্স করছে, মুভ করছে, সুইং করছে। এইটা একটা ফ্যাক্টর হতে পারে কিনা যে একটু আর্লি ডিক্লেয়ার দেয়ার? না সেটাই, আপনি দেখেন, আপনি নোমান আলীর আমরা যদি বোলিংগুলো দেখি, তিনি কিন্তু লাস্ট শেষের দিকে কিছু টার্ন অ্যান্ড বাউন্স পাচ্ছিলেন, এবং আমরা মিরাজকেও দেখলাম যিনি যে 2-3 ওভার করলেন তাকে, সেখানেও কিন্তু টার্ন অ্যান্ড বাউন্স আছে। আসলে আপনি ফিফথ ডেতে খেলছেন, কিন্তু যদিও বৃষ্টির কারণে হয়তো 4-3 খেলা হয়েছে, বাট আপনি ধরেন ফিফথ ডেতে আমরা খেলছি, ফিফথ ডের সেকেন্ড এবং থার্ড সেশনে, এখানে কিন্তু উইকেট আপনার স্পিনারদের জন্য আমি মনে হচ্ছিল যে মিরাজকে দেখে তার চোখ চকচক করছে, মানে পাকিস্তানের 7 জন বামহাতি ব্যাটার সেখানে তিনি বল করতে আসছেন, এবং আপনি দেখবেন, আমি আশা করছি যে মিরাজ এবং তাইজুল এর এই দুজন কিন্তু আপনার এই সেশনটাতে আপনার আসলে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তারাই আসলে এইখানে শাসন করে, মিরপুরে সবসময় দেখা গেছে। তো অতীতে এই অভিজ্ঞতা থেকেও হয়তো আমাদের টিম ম্যানেজমেন্ট তারা চিন্তা করেছে যে এই 2টি সেশন আসলে পাকিস্তানকে বোলিং করতে হবে, এবং আমি যেটা বললাম যে আমরা কিন্তু যথেষ্ট নিরাপদ রান রেখে তারপরে আমরা এই ডিক্লেয়ারটা করেছি, মানে আমরা ঢালটা কিন্তু আগে রেখে দিয়েছি, এখন আমরা তরল চালাতে পারি। পাকিস্তান যেটা আসলে মনে হচ্ছিল শুরুর দিকে তারা উইকেটে ঘাস দেখেছে, টসে জিতেছে, টসে জেতার পরে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, ফোর্থ ইনিংসটা তাদের আলটিমেটলি খেলতে হচ্ছে। তো এটা একটু তাদেরকে মনে হচ্ছে কিনা যে তারা আসলে উইকেটটা রিড করতে পারেনি, এই পঞ্চম দিনে উইকেটে বা চতুর্থ দিনে উইকেটটা অনেকটাই ভেঙে যাবে, স্পিন সহায়ক হবে, যে কারণে তাদের সাজিদ খান বেশ ভালো অফ স্পিনার, তাকেও একাদশে রাখেনি। এই ব্যাপারগুলো খুব মিস্টেক মনে হয় কিনা পাকিস্তানের কাছ থেকে? আমার মনে হয় যে তারা আসলে যে মিরপুরে আসলে সবুজের একটা মরীচিকা দেখে তারা ভ্রম হয়েছিল, এবং আমরাও কিছুটা হয়েছিলাম। আসলে আমরা তো দূর থেকে দেখা গিয়েছি ওখানে সবুজের একটা আস্তরণ, এবং আউটফিল্ড এবং পিচের 22 গজ ওটা কিন্তু মেলানো যাচ্ছিল না, আপনারা দেখেছেন যে এতটা সবুজ ছিল। সেটা দেখে অনেকেই হয়তো হয়ে গিয়েছিল যে পেসাররা এখানে ভালো করবে, কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে মিরপুরের যে কালো মাটি সেটা কিন্তু আসলে ওই চোখটা কিন্তু তার উঠে গেছে, মানে এখন বোঝা যাচ্ছে যেখানে কালো মাটি আছে এবং স্লো হচ্ছে, এবং যেটা হয় যে ফিফথ ডেতে আমরা মাটি ভেঙে যায়, স্পিনাররা ভালো করে, সেটা কিন্তু একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে। আমার মনে হয় যে পাকিস্তান ওই ভুলটি বলবো না, তারাও হয়তো বা ধরে নিয়েছিল যে বিভ্রান্ত হয়েছিল, আসলে ভ্রমে পড়ে গিয়েছিল, এই জন্য তারা পেসার নিয়েছে সাজিদ খানকে, কারণ এই উইকেটে আপনি সাজিদ খানকে না খেলানোর কোনো কারণ নাই, তারা এবং একটি বোলার কম নিয়ে খেলছে আমার মনে হচ্ছে এই টেস্টটা। এবং অবশ্যই, এবং আফসোসের জায়গা আরেকটাও আছে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রথম ইনিংসের মতো সেকেন্ড ইনিংসেও তিনি হয়তো একটা সেঞ্চুরি করবেন, একটু তাড়াহুড়া করছিলেন, একটু হয়তো বা T20 স্বরূপ কিছু শট খেলার চেষ্টা করছিলেন, রিভার্স সুইপ, যেটার কারণে তিনি 87 রান করে আউট হয়ে গেলেন। না আমার একদম আফসোস না, আমি মনে করি তার এই ইনিংসটা ঠিক আছে, বরঞ্চ তিনি যদি সেঞ্চুরি করার জন্য আর সময় নিতেন সেটা দলের জন্য ভালো হতো না, এটা আমার মনে হচ্ছে। কারণ আমরা সবসময় সেঞ্চুরি চাই, একজন হয়তো তার রেকর্ড হবে, বাট দলের জন্য কিন্তু আসলে সেটাই প্রয়োজন যেটা কিনা আপনার জয়ের জন্য আসলে কাজে লাগবে। আপনি যদি শ্রীলঙ্কার টেস্টটা দেখেন, লাস্ট টাইম আমরা যে শ্রীলঙ্কাতে একটা টেস্ট এরকমই একটা পরিস্থিতিতে পড়েছিলাম, সেখানে কিন্তু শান্তর সেঞ্চুরি ছিল, এবং বলা হয়ে থাকে আমার কাছে মনে হয়েছিল যে তিনি অনেক স্লো খেলেছিলেন তার সেঞ্চুরি কারণে, এবং সেই ম্যাচটা আমরা ড্র করেছিলাম। তিনি সেই চ্যালেঞ্জটি, সেই ঝুঁকিটা সেদিন নিতে পারেননি, সাহসটা দেখাতে পারেননি। আজকে কিন্তু তিনি সেটা দেখিয়েছেন আমার মনে হচ্ছে। এবং আপনি যেটা বললেন রিভার্স সুইপ খেলা, আপনি এই 150 বল তিনি খেলেছেন এই ইনিংসে, 150 বলের ভিতর তিনি 6টি রিভার্স সুইপ শট খেলেছেন, এবং লাস্টে গিয়ে কিন্তু তিনি আউট হয়েছেন। তার
মানে আগের 5টিতে তিনি সফল ছিলেন। আমি মনে করি তার পুরো ইনিংসটা দারুণ ছিল এবং আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট থেকে এমনই একটি বার্তা ছিল যে আমাদের শান্ত একদিক দিয়ে খেলবে, মাঝে মাঝে চার্জ করবে, বাকিরা একটু চার্জ করতে থাকবে। হয়তো তার সেঞ্চুরি হয়নি, হলে ভালো হতো, কিন্তু এখন আফসোস নেই। আমার মনে হয় যে এই টেস্টটা আমরা জিততে পারলে সেটাই হবে সবচেয়ে আনন্দের ব্যাপার। মানে বাংলাদেশ এই টেস্টটা জিততে চলেছে, আপনি অনেকটা কনফিডেন্ট মনে হচ্ছে আপনার কথায়। মানে কেন এতটা কনফিডেন্ট মনে হচ্ছে যে বাংলাদেশ এই টেস্টটা জিততে যাচ্ছে? কারণ আমার মিরাজ এবং তাইজুল, আমি দেখেছি, আমার মনে হচ্ছে যে এই দুইজন স্পিনার কিন্তু আমরা ফিফথ ডেতে দেখেছি তারা বিপক্ষে দলের মানে তারা ঘূর্ণি মানে মাথা ঘুরিয়ে দেয় এমন বোলিং তাদের হয় এবং তারা লাইন ধরে বল করে, তারা ভীষণ অভিজ্ঞ। আমাদের এই দলে এই দুইজন স্পিনার, এই দুইজনের স্পিনার অভিজ্ঞ এবং সাথে যদি আমি নাহিদ রানার পেস বলি, তার কিন্তু পেস আছে, তাসকিনও শুরু দেখলাম যে একটা সুইং break আছে। through হ্যাঁ, এনে দিয়েছে। তো নাহিদ রানার যেটা করতে হবে এখন, যেটা করতে হবে যে আমার মনে হয় যে আপনার স্লিপ এবং গালি দিয়ে এমন ভাবে জাল বিছিয়ে দিতে হবে মানে নাহিদ রানার বোলিং এর সময় আমরা অ্যাটাকিং ফিল্ডিং সাজাতে হবে। আপনার উইকেট নেওয়ার জন্য খেলতে হবে, রান আটকানোর জন্য না। রান যদি হয়েও যেতে থাকে, 4-6 হয়েও যেতে থাকে, বাট আমার ওই ফিল্ড সেট আপটা রেখে, আক্রমণাত্মক ফিল্ডিং রেখে কিন্তু আমার এই চ্যালেঞ্জটা আসলে করতে হবে, মানে চ্যালেঞ্জটা জয় করতে হবে। এবং আমি যেটা বললাম, বারবার বলছি, মানে মনে হচ্ছে যে 209 রানের বেশি এই মাঠে কিন্তু ফোর্থ ডেতে আপনার ফোর্থ ইনিংসে মিরপুরে জিতে নাই। সুতরাং পাকিস্তানকে জিততে হলে রেকর্ড করতে হবে এবং একটা মিরাকলের মতন কিছু করতে হবে। বাংলাদেশের আপনি মানে এই যে একটা সাহসী সিদ্ধান্ত তারা নিয়েছে, আপনি একটা এক্সাম্পল দিলেন যে আগে শ্রীলঙ্কা বিপক্ষের টেস্টে অনেকটা স্লো খেলেছিল, যেটার কারণে আমরা ড্র করেছিলাম। এই যে অ্যাপ্রোচটা পরিবর্তন, এই পরিবর্তনটা কেন আসলো, কিভাবে আসলো আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে এটা আসলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবার কিন্তু আমরা 3টি ম্যাচ জিতেছিলাম, তো এবার আমাদের টার্গেট কিন্তু আরেকটু বেশি। আমরা 5-6টি ম্যাচ জিততে চাই কিংবা তারও বেশি জিততে চাই। ওই যে গত বছরের যে কনফিডেন্সটা, যে আমরা বিদেশের মাটিতে গিয়ে 2টি টেস্ট জিতেছিলাম, ঘরের মাঠে একটি, এইবার আমাদের টার্গেট ছিল আর টার্গেট আছে যে ঘরের মাঠে আরো বেশি টেস্ট জেতা, বিদেশেও জেতা। তো ওই কনফিডেন্স থেকেই কিন্তু একটি জিনিস উপলব্ধি হয়েছে দলের টিম ম্যানেজমেন্টের, সেটা হচ্ছিল যে বাসবলের মতন আক্রমণাত্মক টেস্ট খেলতে হবে। এবং সেখানেই কিন্তু আমাদের সব আপনি তানজিদ তামিমকে যদি বলেন যে তাকে নিয়ে আসা হয়েছে স্কোয়াডটা, ওই কারণে যে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। টেস্ট যেভাবে খেলে এখন, আসলে টেস্টে ওই ডিফেন্সিভ খেলে কিন্তু ওই মানে ইয়েটা থাকে না। আপনার আক্রমণাত্মক খেলতে হবে, ড্র না, হয় জিততে হবে নয় হারতে হবে। হারলেও সমস্যা নেই, আমার জিতার জন্য নামতে হবে মাঠে। এই যে মানসিকতা, এবং তার সঙ্গে আরো কনফিডেন্স দিয়েছে আমাদের পেসার এবং স্পিনাররা। আমাদের তাইজুল, আমি তাইজুলকে বিশেষভাবে বলবো, তাইজুল এবং মিরাজের মতন আমাদের 2 অভিজ্ঞ স্পিনার রয়েছে। এবং তার সঙ্গে যদি আমি নাহিদ রানার পেস দেখি, তো এবাদত রয়েছে, তাসকিন রয়েছে, শরীফুল রয়েছে, সব মিলিয়ে আমাদের বোলিং যে ইউনিট, তাদের কিন্তু আসলে টেস্ট জেতার জন্য যে 20টা উইকেট দরকার, সেই অ্যাবিলিটি আছে। সেই কারণেই কিন্তু আসলে এই কনফিডেন্সটা এসেছে যে আমাদের আক্রমণাত্মক খেলতে হবে, টেস্ট জিততে হবে। আগের সেই মানসিকতা ধরে রাখলে হবে না যে আমরা ড্রর জন্য খেলবো, পরে দেখা যায় যে লজ্জাজনক হেরে গেছি আমরা। সেই মানসিকতা থেকে এই বাংলাদেশ দল অনেকটা সরেছে। বাংলাদেশের পেস অ্যাটাকটাকেও আসলে অনেক বেশি প্রশংসিত হচ্ছে দেশ এবং দেশের বাইরেও। আমরা যদি দেখি লাস্ট রাওয়ালপিন্ডির টেস্টে বাংলাদেশ যখন পাকিস্তানকে হারিয়েছিল, সেখানে হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছিল। এই সিরিজে হাসান মাহমুদ নেই তার ইনজুরির কারণে, কিন্তু তার বিকল্প যারা ছিল বা পাইপলাইন যারা ছিল, তারা কিন্তু সেই আসলে শূন্যতাটা ফিল করতে দেয়নি। তাসকিন ভালো বল করছে, নাহিদ রানা ভালো বল করছে, সবকিছু মিলে বাংলাদেশের পেস ইউনিটটা আসলে বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা রেভুলেশনের মতো। অবশ্যই, এবং এটা শুধু টেস্টে না, আপনি যদি দেখেন যে মুস্তাফিজের যদি আপনি দেখি, সাদা বলে মুস্তাফিজ রয়েছে, তো ওই টি20, ওয়ানডে এবং টেস্ট 3টি ফরম্যাটেই কিন্তু আমাদের পেস বোলিং ইউনিট বিশ্বমানের। আপনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে তারা মানিয়ে নিতে পারবে। এবং এটা কিন্তু আজকের থেকে না, আমরা অ্যালান ডোনাল্ড যখন ছিলেন তখন থেকেও দেখেছি আমরা এই যে ব্যাপারটা এদেরকে তৈরি করা যে ভবিষ্যতের জন্য, সেই জায়গার থেকেই কিন্তু আসলে এই জায়গাটায় আমরা আজকে দাঁড়িয়ে এসেছি। এবং সেই তুলনায় কিন্তু আপনি যদি বলেন যে স্পিনে কিন্তু আমরা ওইভাবে, সাকলাইন মুশতাক আমাদের এখন বোলিং কোচ, তিনিও মুশতাক আহমেদ তিনিও কিন্তু রিশাতের মতন কিছু স্পিনার এনেছেন, বাট ওই পেস বোলিং এর মতন ওই রকম মানটা আসলে আমাদের এখন আসেনি। সেখানে কিন্তু আপনার ওপেনিংয়ে এরকম আসলে এই পারফরমেন্সটা আসলে আমরা প্রত্যাশা করি না। সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট উপলব্ধি করেছেন, এই জন্যই হয়তো তানজিদ তামিমকে দলে এনেছেন। এবং আপনি যেটা বললেন যে আমাদের মিডল অর্ডারে যেখানে মমিনুল এবং মুশফিকের মতন 2জন অভিজ্ঞ আছেন এবং ফর্মে আছেন শান্ত, লিটন দাসের কথা যদি বলি,
তার আগে এমন দুইজনের আসলে তাদের সাথে ঠিক মানাচ্ছে না, যে থাকে না যে সেট হচ্ছে না। তো এরকম মিডল অর্ডারের সঙ্গে এই ওপেনিং জুটি এটা আসলে মানাচ্ছে না। আমার মনে হয় যে এই জায়গাটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট ভাবছে, তারা হয়তো ধীরে ধীরে এটা করবে, কিন্তু এটা আপনি যেটা বললেন অবশ্যই অ্যালার্মিং, এবং এই অ্যালার্মটা অনেক আগেই বেজেছিল, সেটা হয়তো উপলব্ধি হয়েছে অনেক পরে। কিন্তু আমার এখনো মনে হয় যে এই দুটি জায়গায় আসলে আরেকটু আমাদের দেখতে হবে। তানজিদ তামিমকে আমরা যেমনটা দেখে আসি সবসময় রঙিন পোশাকে, নয় ওয়ানডেতে নয় টি-20-তে, কখনো হয়তো বা অনেকের মাথায় এই ব্যাপারটা আসেই নাই যে তিনি টেস্ট খেলবেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সিরিজে তিনি টেস্টে আছেন, প্রথম টেস্টে আছেন, অথবা দ্বিতীয় টেস্টেও তিনি থাকবেন। তার খেলার সম্ভাবনা কতটুকু দেখেন একাদশের সিলেট টেস্টে? সিলেট টেস্টে হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে যে তাকে অবশ্যই, যেহেতু ওয়ানডে এবং টি-20-তে নিয়মিত খেলোয়াড়, তাকে টেস্টে আনা হয়েছে। ঘরোয়া ক্রিকেটও কিন্তু তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ভালো পারফরমেন্স আছে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু এই ওপেনিং জুটি আমাদের ক্লিক করছে না, হয়তো সিলেটে তাকে আমরা দেখতে পারি। কিন্তু আপনি যেটা বললেন যে তার সম্ভাবনা, যদি বলেন যে সম্ভাবনা কতটা এবং কথাটা, সেটা আসলে এখনো যেহেতু শুরুই হয়নি, ওরকম বলাটা কঠিন। তবে আমি খুব একটা আশাবাদী না। এই কারণে আপনি যদি আমরা খেয়াল করি তার ওয়ানডে ফরম্যাটে খেলার ধরনটা, আপনি দেখবেন যে বিশ্বমঞ্চে যেই হয়, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, মানে বড় বড় মঞ্চে বড় দলগুলা ভালো বোলিংয়ের সঙ্গে সামনে কিন্তু তিনি রান পান না, এবং তার টেকনিক্যাল দুর্বলতা কিন্তু ওইখানে বোঝা যায় যে ভালো পেস বোলিংয়ে একটু সুইং হলে পরে, একটু বাউন্স হলে পরে হয়তো তিনি পুল করছেন, বাট সুইংয়ের কাছে কিন্তু তিনি খুব দুর্বল, এবং ভালো মানের স্পিনও কিন্তু তিনি ওরকম করেন না, এবং তিনি শুধুমাত্র সেই পাওয়ার প্লের ভিতরে থেকেই বাউন্ডারিগুলো আঁকাতে পছন্দ করেন। তো আমি যেহেতু তিনি এখন অভিষেক হয়নি এবং তাকে আনা হয়েছে, অবশ্যই স্বাগত জানাতে হবে, কিন্তু আমি খুব একটা আশা দেখছি না। এমন না যে তিনি এসে খুব আহামরি কিছু করে ফেলবেন, অমন কিছু আশা আমি করছি না। যেটা হয় যে অন্য কোনো যারা নিয়মিত টেস্ট খেলছেন, মানে এই ফরম্যাটে যাদের নাকি নিয়মিত খেলছেন, সেখান থেকে কারো আনা গেলে হয়তো বা আমি মনে করতাম যে আরো হয়তো তারা টিকে থাকতো বেশি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখন আসলে টেস্টের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বাস বলে খেলতে হবে, টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি ভালো কিছু করতে হয়, নয় জিতবো নয় হারবো, সেক্ষেত্রে একটা ভালো স্টার্ট, একটা অ্যাটাকিং স্টার্ট দেওয়ার জন্য তানজিদ তামিমের বিকল্প কি বাংলাদেশে আছে? না, বিকল্প আছে কিনা এটা তো নির্বাচকরা বলতে পারবেন, হয়তো তাদের কাছে আরো বিকল্প আছে কিংবা তারা ভাবছেন। কিন্তু আপনি যেটা বললেন যে অবশ্যই যে তানজিদ তামিমের মতন এমন একটা স্টার্ট টেস্টেও যদি কেউ দিতে পারে, সেইটা ভাবনা থেকেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, এবং এটা অবশ্যই জরুরি যে ওরকম ওপেনিংয়ে একটা ওরকম স্টার্ট দিয়ে দিবে। কিন্তু তার সব কিছুর পরে কিন্তু ওই বেসিকটাই কথা বলে। আপনি যদি বেসিকটা ভালো থাকে না, আপনি ওই ইয়েটা করতে পারবেন। আপনি যদি সুইংয়ে দুর্বল থাকেন এবং টেস্টের ওরকম প্রথম সেশনে প্রথম ওই শক্ত লাল বলটা চিন বরাবর, ওই চিবুক বরাবর যখন চলে আসবে, তখন ওই টেকনিক ভালো না থাকলে না ওইটা ওই হিটও করা যায় না। তো আমার মনে হয় যে যারা টেকনিকে ভালো এবং মানসিকতা আগ্রাসী, তারা শর্টস খেলতে পছন্দ করে, তেমন কাউকেই হয়তো সেই হিসাবেই হয়তো তানজিদকে বেছে নিয়েছেন। আশা করি তিনি ভালো করবেন। আপনি একদম ছোট করে যদি একটু বলেন যে আপনি পুরো পরিস্থিতি এখন এই ঢাকার টেস্টে যেমনটা বলছিলেন যে বাংলাদেশের জয়ের স্বপ্ন এবং বাইরের সম্ভাবনা দুটোই আসলে বেশি, সেক্ষেত্রে আসলে পাকিস্তানের কোনো মিরাকেল দেখেন কি না যে এই টেস্ট জেতার ক্ষেত্রে? না, পাকিস্তান আমরা যেটা বললাম যে সালমান আগা, আপনি যদি সৌদ শাকিল, হ্যাঁ, আপনি শান মাসুদ, এরা কিন্তু রিজওয়ান আছে, যদিও তার পারফর্ম অতটা আগের মতন হচ্ছে না, তারপরেও কিন্তু তারা অভিজ্ঞ, তারা কিন্তু এই টেস্টের এমন সিচুয়েশন খেলতে অভ্যস্ত, এবং তারা যদি এই সেশনটা এখন চলছে, এই সেশনটা যদি উইকেটলেস থাকতে পারে, তাহলে কিন্তু তারা শেষ 1 ঘন্টাতে গিয়ে জয়ের চ্যালেঞ্জটা নেবে। প্রথমে হয়তো তারা এখন নিরাপদ ইউজ করবে, নিরাপদ থাকতে চাইবে, বাট লাস্ট সেশনের কিন্তু শেষ 1-1.5 ঘন্টা কিন্তু তারা যদি উইকেট হাতে রাখতে পারে, তারা কিন্তু জয়ের চ্যালেঞ্জটা নেবে। সেই ক্ষেত্রে মিরাকল হতেই পারে। শেষের 1-1.5 ঘন্টা আরো বেশি কঠিন হয়ে যাবে কিনা এই উইকেট, মিরপুরের উইকেট? না, সেটা আসলে ওই যে মিরপুরের আকাশ কি বলছে সেটার উপরে অনেক নির্ভর করছে। আমরা যতটুকু জানি হয়তো আজকে বৃষ্টি হবে না, হলে পরে হয়তো বা উইকেটটা আমরা যতটা প্রত্যাশা করছি ভাঙা কিংবা স্পিন টার্ন করবে, বাউন্স করবে, ওইটা হয়তো নাও হতে পারে। আপনি যেটা বলছেন আকাশের কথা, কিন্তু উইকেটের কথা যদি বলি, একটু তো মনে হয় যে এখানে স্পিন ট্র্যাকে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, স্পিন ট্র্যাকে যে কোনো ব্যাটারের কাছে আমি যেটা বললাম, তারা যদি জয়ের জন্য নামে, তাহলে কিন্তু তাদের শর্টস খেলতে হবে, এবং সেখানে কিন্তু তাদের ঝুঁকিটাও বাড়বে। আর তারা যদি চিন্তা করে আমরা সেফ খেলবো, টেস্টটা ড্র করার জন্য যাব, তাহলে তাদের প্যাটার্নটা একরকম হতে পারে, এবং তারা হয়তো সেটাও করতে পারে। তো এটা তাদের উপর নির্ভর করছে, এবং আমরা তো অবশ্যই বোলিংয়ে চাপটা রাখবো। অবশ্যই আমরা বোলিংয়ে চাপটা রাখবো, এবং বাংলাদেশে দুজন স্পিনার আছে, মিরাজ এবং তাইজুল,
তারা এই ধরনের উইকেটে যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, অতীতেও দেখেছি। আমরা প্রত্যাশা করি তাদের বোলিংয়ের মাধ্যমেই বাংলাদেশ এই ঢাকা টেস্ট জিতবে এবং সিরিজে এগিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। কেমন বেরোনা গ্যালারি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।